আজ শুনবেন রঘুবীরের স্বপ্নদোষ গল্পের নবম পাঠ। এর আগে যতটুকু শুনেছেন, আজ এই ভিডিওতে তার পরবর্তী অংশ আপনারা শুনবেন। সোনালি গান করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে লাগে, আর টোনাল, সতীশ ও কনস্টেবল চতুর চুপি চুপি ওর পিছু নিতে লাগে। ভবানী ডাকাতের 4 জন লোক সোনালিকে খুঁজতে খুঁজতে পাহাড়ের কাছে চলে আসে। পাহাড়ের কাছে এসে গান শুনতে পেয়ে তাদের মধ্যে থেকে একজন বলে, আরে, খুব সুন্দর মিষ্টি একটি গানের সুর ভেসে আসছে, মনে হচ্ছে পাহাড়ের ওপর থেকে আসছে, চল দেখি ওপরে। ভবানী ডাকাতদের 4 জন লোকের মধ্যে একজন গান শুনে বাকিদের সাথে কথা বলার পর তারা 4 জন পাহাড়ের ওপর যেতে লাগে। যেতে যেতে সোনালির গান যখন শেষ হলো, ঠিক সেই মুহূর্তে সোনালির কাছে এসে দাঁড়ায়। সোনালির কাছে এসে দেখে বলে, আরে, এই তো সেই মেয়েটি যাকে আমরা আটকে রেখেছিলাম, যা ছুটে যা, জলদি ধর মেয়েটিকে। সোনালি তাদের কথা শুনে পেছন দিক ঘুরে ছুটতে লাগে। ওই লোকগুলিও সোনালিকে ধরার জন্য ছুটতে লাগে। এই দৃশ্য টোনাল, সতীশ ও কনস্টেবল চতুর দেখতে পায়। সোনালি যখন ঘুরে ছুটতে লাগে, কনস্টেবল চতুর সোনালিকে দেখে বলে, আরে, এ তো চন্দন চতুর্বেদিকা বেটি হ্যাঁ। সতীশ বলে, ঠিকই বলেছেন স্যার, কিন্তু ও এখানে কি করে? ওকে তো ডাকাতরা তুলে নিয়েছিল। টোনাল বলে, বোধহয় পালিয়ে এসেছে, ওই দেখ লোকগুলি তাড়া করছে, চল ওদের হাত থেকে বাঁচাই। টোনালের কথা শেষে ওরা 3 জন সোনালিকে লোকগুলির হাত থেকে বাঁচানোর জন্য ছুটে আসে। ছুটতে ছুটতে যখন 4 জনের মধ্যে 2টি লোক সোনালিকে ধরে ফেলবে, ঠিক সেই সময় সতীশ ছুটে এসে লাফ দিয়ে ওঠে 2টি লোকের বুকের ওপর, লাথি মারে। লোক 2টি ছিটকে পাহাড়ের ওপর থেকে গড়াতে গড়াতে নিচে পড়ে যায়। সতীশ লাথি মেরে মাটিতে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। বাকি লোকগুলি পুলিশ দেখতে পেয়ে থেমে গিয়ে পাহাড়ের ওপর থেকে গড়াতে গড়াতে নিচে নেমে যায়। নিচে নেমে 2 জনের মধ্যে একজন বলে, আরে, মেয়েটিকে তো ধরতে পারলাম না। সর্দার এসে যদি মেয়েটিকে না দেখতে পায় তবে তো আমাদের আস্ত রাখবে না। তার মধ্যে পুলিশ জঙ্গলে প্রবেশ করলো। অন্য আরেকজন বলে, পুলিশ ঢুকে পড়েছে তাতে কি হয়েছে, এদের জ্যান্ত ফেরত যেতে দেব না। চল আমরা বাকিদের এই খবরটা গিয়ে বলি এবং জঙ্গলের চারিদিকে কড়া পাহারা রাখতে বলি, যাতে কেউ পালিয়ে যেতে না পারে। চল বাকি 2 জনকে ধরে নিয়ে যাই, ওদের বোধহয় প্রচণ্ড আঘাত লেগেছে। 2 জন লোক বাকি 2 জনের কাছে গিয়ে ধরে নিয়ে যায়। অন্যদিকে সতীশ লোক 2টিকে লাথি মেরে নিচে ফেলে দেওয়ার পর সোনালি পুলিশ আসছে দেখে দাঁড়িয়ে পড়ে। সোনালি দাঁড়াবার পর কনস্টেবল চতুর কাছে এসে বলে, तुम चंदन चतुर्वेदी का बेटी हो ना? सोनाली बोले, हाँ सर। कॉन्स्टेबल चतुर बोले, तुम्हारा नाम क्या है? टोनाल बोले, सर, এই दीदीटार नाम सोनाली। कॉन्स्टेबल चतुर बोले, तुम्हें तो भवानी डाकत के लोग ले गया था, तुम यहाँ कैसे आए? কনস্টেবল চতুর সোনালিকে জিজ্ঞাসা করলে সোনালি সমস্ত ঘটনা খুলে বলে। সোনালির কথা শোনার পর সতীশ বলে, তোমাকে যেখানে আটকে রাখা হয়েছিল তুমি আমাদের সেখানে নিয়ে যেতে পারবে? সোনালি বলে, হ্যাঁ পারবো। সতীশ বলে, তুমি আমাদের সাথে চলো, আমাদের বাকি পুলিশ ফোর্স জঙ্গলের ভেতর আছে, সেখানে গিয়ে তুমি দারোগা বাবুকে সবটা খুলে বলবে। সোনালি বলে, ঠিক আছে চলো। সতীশ বলে, চলুন স্যার, তাড়াতাড়ি যেতে হবে, চারিদিকটা দেখে মনে হচ্ছে সন্ধে নেমে আসছে কিছুক্ষণের মধ্যে। সতীশের কথা শেষে সকলে মিলে রওনা দিল। পাহাড় থেকে নেমে জঙ্গলের ভিতর প্রবেশ করে কিছুটা পথ যাবার পর সন্ধে নেমে রাত হয়ে গেল।
যেতে যেতে চারিদিকটা দেখে সতীশ বলে, স্যার, রাত হয়ে গেল তো, এবার আমরা পথ চিনে যাব কিভাবে? সোনালি বলে, আমার তো মনে হয় এখন আর সামনে না এগোনোই ভালো। রাত্রেবেলা জঙ্গলের মধ্যে অনেক ভয়ানক ভয়ানক জীবজন্তু চলাফেরা করে। कांस्टेबल चतुर बोले, तुम लोगों ने सही बोला, हम लोग इस स्थान पर ही रुक जाते हैं, কাল সুভা যাएंगे। টোনাল বলে, স্যার, এখানেও বা আমরা সেফ থাকি কি করে? সতীশ বলে, আরে টোনাল, এ তো ভয় পাচ্ছিস কেন? আমাদের কাছে অস্ত্র আছে নাকি? আর তাছাড়া জীবজন্তুরা আগুন থেকে ভয় পায়। তুই যা, কিছু শুকনো কাঠ জোগাড় করে নিয়ে আয়, এনে এখানে জড়ো কর। টোনাল বলে, দাঁড়াও সতীশদা, আমি এখনই নিয়ে আসছি। সতীশের কথা মতো টোনাল কাঠ আনতে গেল। অন্যদিকে রঘুবীর এবং বাকি সকলে কাঠ জড়ো করে তাতে পাথর দিয়ে আগুন লাগিয়ে বটগাছের গোড়ায় জড়ো হয়ে বসে রয়েছে। সকলে জড়ো হয়ে বসার পর সবাই বলে, স্যার, এ তো রাত হয়ে গেল, সতীশদা, টোনাল এবং চতুর স্যার তো এখনো আসেনি। রঘুবীর বলে, আরে সত্যি তো, ওদের কথা একদম ভুলে গেছি। ওরা বোধহয় জঙ্গলে হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেলেছে। যাবার সময় বারে বারে বারণ করা হলো, তখন শোনেনি। আর এখন এত রাতে কোথায় বা খুঁজতে যাব ওদের? অরুণ পান্ডা বলে, স্যার, ভয় পাবার কি আছে? ওদের সাথে অস্ত্র আছে। রঘুবীর বলে, আরে অস্ত্র থাকলেও ওদের ওপর যদি একসাথে অনেকে হামলা করে তখন কি করবে ওরা? আর এখন এত রাতে খুঁজতে যাওয়াও সম্ভব নয় এই জঙ্গলের ভেতর। যদি বেঁচে ফিরতে পারে তবে কাল সকালে ওদের সাথে দেখা হবে, আর তা না হলে কিছু করার নেই। অন্যদিকে জঙ্গলের ভিতর অন্ধকারে 6 থেকে 7 জন ডাকাত চলতে চলতে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। এই আমাদের কাছে খবর আছে, আমাদের এই জঙ্গলে আবার পুলিশ প্রবেশ করেছে। অন্য একজন বলে, তাই? খবরটা কখন পেলি? একটু আগে। আর আমাদেরকে জঙ্গলটি কড়া পাহারা দিয়ে রাখার কথা বলা হয়েছে। আমাদের বাকি ছেলেদের কাছেও পৌঁছে গেছে কি খবরটি? আশা করি এতক্ষণে সকলের কাছে খবর পৌঁছে গেছে। শোন, এদের আগে যারা এই জঙ্গলে প্রবেশ করেছিল তারা কেউ ফিরে যেতে পারেনি। আশা করি এরাও ফিরে যেতে পারবে না। আমাদের আড্ডাখানায় পৌঁছনের আগেই এদের মেরে ফেলতে হবে। ও হ্যাঁ, আরেকটি কথা, সকালে যে মেয়েটি পালিয়েছে আমাদের ওখানে থেকে, সেই মেয়েটির খোঁজ কি পাওয়া গেছে? অন্য আরেকজন বলে, হ্যাঁ, পাওয়া গেছে, কিন্তু আমাদের লোকেরা মেয়েটিকে ধরে আনতে পারেনি। কেন? সেই সময় সেখানে নাকি পুলিশ চলে আসে। তার মানে এখন মেয়েটি পুলিশের কাছে আছে? এত রাতে তারা অবশ্য জঙ্গলে ঘুরে বেড়াবে না, নিশ্চয়ই কোথাও বিশ্রাম নিচ্ছে। চল, আমাদের বাকি লোকেদেরও জড়ো করতে হবে, আর তারা যে স্থানে আছে সেই জায়গাটি খুঁজে তাদের ওপর হামলা করব। ভবানী ডাকাতদের লোকেরা তৃতীয় জন ব্যক্তির কথা মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে জঙ্গলের। এরপর রাত 2টোর পরের ঘটনা। রঘুবীর এবং তার সাথে বাকিরা যে স্থানে বিশ্রাম নিয়েছে সেখানে বিশ্রাম নেবার আগে সকলকে বলে দিয়েছিল 2 ঘন্টা অন্তর 10 জন করে পাহারা দেবে এবং বাকিরা ঘুমোবে। কিন্তু যখন রাত্রি 2টো বাজে সেই সময় কেউ জেগে ছিল না, সকলে ঘুমিয়ে পড়েছে সেখানে। তারা কাঠ এবং
শুকনো পাতা দিয়ে যে আগুনটি জ্বালিয়েছিল সেটি জ্বলতে থাকে। এই সময়টিতে রঘুবীর ও গভীর ঘুমে ঢলে পড়েছে। ঘুমের সাথে জোরে জোরে নাকও ডাকছে সে। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে ঘুমন্ত অবস্থায় নাকে শব্দ করার পর হঠাৎ তার নাক ডাকা বন্ধ হয়ে যায়। নাক ডাকা বন্ধ হলে ঘুমন্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে সে হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে বিশ্রামের জায়গাটি ছেড়ে সে জঙ্গলের ভেতর অন্যদিকে একা একা যেতে লাগে। সবাই রঘুবীরের পাশেই শুয়েছিল। কিছুক্ষণ পর একটি মেয়ের গলার কান্নার আওয়াজ শুনে সবাইয়ের ঘুম ভেঙে যায়। তবে মেয়ের গলার কান্নার আওয়াজটি জঙ্গলের প্রায় অনেকটা ভেতর থেকেই আসছিল। সবাইয়ের ঘুম ভেঙে যাওয়াতে যখন উঠে বসে, পাশে দেখে রঘুবীর সেখানে নেই। রঘুবীরকে না দেখতে পেয়ে দৃষ্টি যেহেতু সবাইয়ের পাশে শুয়েছিল, প্রথমে সবাই দৃষ্টিকেই ডেকে তোলে। এরপর অরুণ পাণ্ডা এবং বাকিদেরও ডেকে তোলে। সকলের ঘুম ভেঙে গেলে সবাই বলছে, স্যার, আমাদের দারোগা বাবু তো এখানে নেই। অরুণ পাণ্ডা বলে, কি বলো সবাই? দারোগা বাবু এখানে নেই? এত রাতে কোথায় গেল সে? সবাই বলে, স্যার, ওই যে জঙ্গলের ভেতর থেকে একটি মেয়ের গলার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, ওই আওয়াজটি শুনে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলেই দেখি দারোগাবাবু এখানে নেই। সবাইয়ের কথা শুনে সকলে কান্নার আওয়াজটি ভালো করে শোনে। কান্নার আওয়াজটি শোনার পর দৃষ্টি বলে, এই গভীর রাতে জঙ্গলের ভেতর মেয়েদের গলার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, মানে এটা নিশ্চিত কোনো ভূতুড়ের কারবার হবে। সবাইয়ের কথা শুনে সকলে কান্নার আওয়াজটি ভালো করে শোনে। কান্নার আওয়াজটি শোনার পর দৃষ্টি বলে, এই গভীর রাতে জঙ্গলের ভেতর মেয়েদের গলার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, মানে এটা নিশ্চয়ই কোনো ভূতের কারবার হবে। সবাই বলে, তুমি কি বলতে চাইছো? এটা কোনো ভূতের কাজ? দৃষ্টি বলে, হ্যাঁ। অরুণ পাণ্ডা বলে, তুমি বোধহয় ঠিকই ধরেছ দৃষ্টি। স্যার এই কান্নার আওয়াজ শুনে সেখানে যায়নি তো? সবাই বলে, যেতেও পারে স্যার, আমরা ঘুমিয়েছিলাম বলে হয়তো আমাদের ডাকেননি, সে নিজেই একা গেছে। অরুণ পাণ্ডা, তবে চলো আমরাও যাই, স্যারকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। সবাই বলে, স্যারের যাওয়ার পেছনে আরও একটা কারণ হতে পারে। অরুণ পাণ্ডা বলে, কি সেটা? সবাই বলে, ঘুমের দোষ। যখনই স্যার গভীর ঘুমে ডুবে যায় তখন ঘুমের ঘরে উঠে হাঁটতে লাগে। অরুণ পাণ্ডা বলে, তাই? সবাই বলে, হ্যাঁ স্যার। অরুণ পাণ্ডা, তবে তো আমাদের আর দেরি করার ঠিক হবে না, তাড়াতাড়ি চলো, সকলে স্যারকে খুঁজতে হবে। অরুণ পাণ্ডা বলাতে সকলে প্রয়োজনীয় জিনিস নিয়ে উঠে দাঁড়িয়ে চারিদিক ফলো করতে করতে জঙ্গলের ভিতর হাঁটতে লাগে এবং প্রত্যেকের হাতে বন্দুক ধরা রয়েছে। হাঁটতে হাঁটতে যত সামনে এগোচ্ছে মেয়েটির গলার কান্নার শব্দ আরও জোরে শুনতে পাচ্ছে। হেঁটে আস্তে আস্তে সবাই এবং অরুণ পাণ্ডা সকলের সামনে চলে আসে। কান্নার শব্দটি শুনে ওরা যখন প্রায় কাছাকাছি চলে আসে তখন প্রথমেই সবাইয়ের চোখে পড়ে, তারপর অরুণ পাণ্ডার। সবাইয়ের চোখে পড়তেই পিছনে সরে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে বলে, সকলে লুকিয়ে পড়ো, কেউ কোনো শব্দ করবে না। সবাইয়ের কথা শুনে অরুণ পাণ্ডা ও বাকিরাও লুকিয়ে পড়ে গাছ এবং ঝোপের আড়ালে। অরুণ পাণ্ডা বলে, কি দেখলে ওখানে? সবাই বলে, তাকিয়ে দেখুন, ওই কি যাচ্ছে। সবাইয়ের কথা শুনে অরুণ পাণ্ডা
গাছের আড়াল থেকে তাকালে দেখে একজন মুণ্ডহীন মহিলা কালো শাড়ি পরা অবস্থায় হাতে একটি আগুন জ্বালানো মশাল নিয়ে কান্না করতে করতে সামনের দিকে হেঁটে যাচ্ছে। অন্যরাও ঝোপ ঝাড়ের আড়ালে লুকিয়ে দেখতে পায়। মুণ্ডহীন মহিলাকে দেখার পর অরুণ পান্ডা বলে, আরে এ তো গলাকাটা ভূত, গভীর রাতে জঙ্গলে হেঁটে বেরোচ্ছে। সবাই বলে, চলুন স্যার, আমরা ভূতটির পিছু নিই। অরুণ পান্ডা বলে, তোমার কি মাথা খারাপ হলো নাকি? জঙ্গলে ডাকাত ধরতে এসে শেষ পর্যন্ত ভূতের চক্করে পড়ে মারা যাব নাকি? সবাই বলে, না না স্যার, আমরা তো ওর সামনে যাব না, আমরা কেবলমাত্র ওর পিছু নেব কোথায় যায় সেটি দেখার জন্য। অরুণ পান্ডা বলে, না না জানি অরুণ পান্ডা বলে, না জানি জঙ্গলে এরপর আর কোন কোন বিপদ অপেক্ষা করছে। এর পিছু নিতে গিয়ে না অন্য কোনো বিপদে পড়ে যাই। সবাই বলে, স্যার, আপনি একজন পুলিশ হয়ে এই সব দেখে ভয় পাচ্ছেন? অরুণ পান্ডা নিজের দুর্বলতাকে চাপানোর জন্য সভয়ের কথা শুনে বলে, কি, আমি এসব দেখে ভয় পাই? কে বলেছে? আমি তো তোমাদের সুরক্ষার কথা ভেবে বলেছিলাম। তুমি যখন চাইছো চলো তবে এর পিছু নেওয়া যাক। সবাই বলে, ধুর, আপনিও কি বলেন না, জঙ্গলে এসেছি তো আমরা বিপদের সাথে লড়াই করতে নাকি? বলুন, তবে সুরক্ষার কথা ভেবে কি হবে? অরুণ পান্ডা সবাইয়ের কথা শুনে মনে মনে বলে, না, ছেলেটির সাহস আছে বটে। গলাকাটা ভূতটি যখন ওদের কাছাকাছি এসে ওদেরকে ছাড়িয়ে আগে চলে যায়, সেই সময়টিতে সবাই এবং অরুণ পান্ডা ভূতটির পিছু নেয়। বাকিরা সেটা দেখে অরুণ পান্ডা এবং সভয়ের চলার পথকে স্মরণ করে এগোতে লাগে। যেতে যেতে দৃষ্টি সবাইয়ের কাছে আসে এবং বলে, তোমরা স্যারকে খুঁজবে না নাকি? সবাই বলে, এ তো ঘন জঙ্গলে, স্যারকে কোথায় খুঁজবো বলো তো? জঙ্গলের ভিতর হাঁটতে লাগি, কোথাও না কোথাও স্যারকে পেয়ে যাব। সামনে ওটা কি যাচ্ছে দেখতে পাচ্ছ? দৃষ্টি বলে, দেখতে পাচ্ছি তো, কিন্তু আমি এটা বুঝলাম না, তোমরা এই ভূতের পিছু কেন নিচ্ছ? আর আমরা যে কাজের জন্য এসেছি সেটির দিকে নজর দিলে হতো না? সোনালি এখন কোথায়, কী অবস্থায় আছে তা কে জানে? সবাই বলে, আরে টেনশন করো না তো, সোনালিকে ঠিক পাওয়া যাবে, দেখি না ভূতটা কোথায় যায়। এরপর কেউ আর কোনো কথা না বলে ভূতটির পিছু নিয়ে সামনে এগোতে লাগে। অন্যদিকে ডাকাতেরা জঙ্গলের ভিতর খুঁজতে খুঁজতে রঘুবীর এবং বাকিরা যেখানে বিশ্রাম নিয়েছিল সেই স্থানে এসে দেখে কতকগুলো কাঠ এবং জায়গাতে জড়ো করে তাতে আগুন জ্বালানো রয়েছে। ডাকাতরা সাথে 50 থেকে 60 জন রয়েছে, তাদের হাতে অস্ত্র সরঞ্জাম এবং বোমা বারুদও আছে। আগুন জ্বলতে দেখে তাদের মধ্যে থেকে একজন বলে, দেখে মনে হচ্ছে এখানে কেউ আমাদের আসার আগে ছিল, আমাদের আসার সংকেত পেয়ে এখান থেকে সরে গেছে। অন্য আরেকজন বলে, পালিয়ে আর যাবে কোথায়? জঙ্গলে প্রবেশ করেছে মানে আমাদের হাতে ধরা পড়তেই হবে। প্রথমজন বলে, আমরা এখানে বেশি সময় নষ্ট না করে চল, শালারা বেশি দূর যেতে পারেনি। এই সকলে চল আগে এদিকটাতে খুঁজে দেখি। ডাকাতেরা এখান থেকে বেরিয়ে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। গলাকাটা ভূতটি জঙ্গলের ভেতর থেকে হাঁটতে হাঁটতে একটি মোটা শুকনো শাল গাছের তলায় এসে দাঁড়ায় এবং কান্না করতে করতে হাতে আগুন নিয়ে শাল গাছের চারদিক 3 বার ঘুরে আগুন হাতে নিয়ে
শাল গাছের ভেতর প্রবেশ করে। প্রবেশ করার পর শাল গাছের মাঝখানে একটি ভুতুড়ে মুণ্ডু তৈরি হয়ে জোরে চেঁচাতেই সেই স্থান থেকে গাছটি সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায়। সবাই এবং বাকিরা সেটি দেখতে পায়। লুকিয়ে লুকিয়ে গাছটি লুপ্ত হয়ে যাবার পর ওরা সকলে সেই স্থানে আসে। এসে দেখে সেখানে গাছটির কোনো চিহ্ন পর্যন্ত নেই। জায়গাটি দেখে সবাই কিছু বলতে যাবে এমন সময় দৃষ্টি সামনে তাকাতেই দেখে কতকগুলো লোক ছুটতে ছুটতে তাদের দিকে আসছে। দেখেই দৃষ্টি বলে, সবাই পালাও, ওই দেখো ডাকাতের দল। দৃষ্টি কথা শুনতেই সকলে ছুটে গাছের আড়ালে লুকিয়ে ডাকাতদের দিকে বন্দুক হাতে ফলো করে। ডাকাতরাও কাছাকাছি এসে কিছুটা দূরে গাছের আড়াল থেকে তাদের দিকে গুলি করতে শুরু করে এবং ডাকাতকে ফলো করে এরা ও সকলে গুলি করতে লাগে। কিছুটা সময় ধরে গুলির লড়াই চললেও কেউ কাউকে মারতে পারেনি। বন্দুকের গুলিতে কাজ হচ্ছে না দেখে ডাকাতেরা বোমা ছুড়তে লাগে। পরপর 5টা বোমা ছোড়ার ফলে জঙ্গলে আগুন লেগে যায়। সভয় দৃষ্টি, অরুণ পাণ্ডা আর বাকিরা ভয়ে সেই স্থান থেকে সরে গিয়ে কোনো ক্রমে নিজেদের প্রাণ বাঁচায়। ডাকাতরা কারো সাড়া শব্দ না পেয়ে ধীরে ধীরে সেই স্থানে আসে। সেই স্থানে আসতেই পিছন থেকে সভয় দৃষ্টি এবং অরুণ পাণ্ডা এবং বাকি পুলিশরা ডাকাতদের ওপর গুলি করতে লাগে। ডাকাতেরা সাথে সাথে প্রস্তুতি নিতে না পারায় ডাকাতদের ভেতর থেকে প্রায় 30 জন মারা যায়। বাকিরা গাছের আড়ালে লুকিয়ে গুলি করতে প্রথম গুলিটা শম্ভুর গায়ে লাগে এবং সাথে সাথে মারা যায়। এরপর পুলিশের ভিতর থেকে আরও 10 জন মারা যায়। শম্ভুর গায়ে গুলি লেগেছে দেখে সবাই গুলি না চালিয়ে শম্ভুর কাছে ছুটে যায়। খুব জোরে শম্ভু বলে চেঁচিয়ে এবং শম্ভুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। একজন ডাকাত সবাইকে ফলো করে বেরিয়ে এসে সবার দিকে গুলি করতে গেলে দৃষ্টি দেখে ফেলে এবং সাথে সাথে দৃষ্টি ডাকাতটিকে গুলি করে মেরে দেয়। এরপর দৃষ্টিও সভয়ের কাছে আসে। অরুণ পাণ্ডা ও বাকি পুলিশদের সাথে ডাকাতদের গুলির লড়াই চলতে থাকে। সভয় শম্ভুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি তোর মৃত্যুর প্রতিশোধ নেব ভাই, আমি তোর মৃত্যুর প্রতিশোধ নেব, এদের কাউকে ছাড়ব না। সবাইকে জড়িয়ে ধরে কথাটি বলার পর সবাই রেগে দৃষ্টির হাত থেকে বন্দুক নিয়ে উঠে দাঁড়ায় এবং 2টি বন্দুক দিয়ে ডাকাতদের কাছে ছুটে যেতে যেতে আনতাজি গুলি চালাতে লাগে। ফলে কয়েকজন ডাকাত আহত হয়। আরও কিছুটা সময় ধরে লড়াই চলাতে ডাকাতের ভেতর থেকে আরও 20 জন মারা যায়। এরপর আরও কিছুটা সময় লড়াই চলার পর ডাকাতরা দেখছে এদের সাথে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। তখন এর মধ্যে থেকে একজন বলছে, এই এখন চল, এদের সাথে এখন পেরে ওঠা সম্ভব হবে না, এদের গুলিতে আমাদের অনেকে মারা গেছে, এখন চল, এদের কাল দেখে নেব। কথা শেষেই সকলে এই স্থান থেকে পালাতে শুরু করে। পালিয়ে গেলে সবাই বলে, ধুর শালারা পালিয়ে গেল। অন্যদিকে রঘুবীর ঘুমন্ত অবস্থায় হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীর অন্ধকারের মধ্যে প্রবেশ করে। সেখানে হাঁটতে হাঁটতে হঠাৎ রঘুবীরের পায়ে জোরালো একটি আঘাত লাগে, কিন্তু কিসের আঘাত লাগে তা বোঝা যায়নি।
আঘাত লাগার সাথে সাথে রঘুবীর জোরে চেঁচিয়ে ওঠে এবং উল্টে পড়ে। একটি গর্তের ভেতর থেকে গড়াতে গড়াতে নিচে পড়ে একটি পাতাল ঘরের ভেতর প্রবেশ করে। সেই ঘরে প্রবেশ করার পর যখন রঘুবীরের ঘুম ভাঙল, তখন দেখে সে একটি ঘরের ভেতর রয়েছে। সেই ঘরের দেওয়ালের গায়ে দুটি মশাল জ্বালানো রয়েছে এবং আশেপাশে সাপের খোসি ছড়ানো রয়েছে। দেখে রঘুবীরের মনে একটু ভয়ে ভয়ে ভাব আসে। শরীরে আঘাত এবং পায়ে যন্ত্রণা নিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়ায় এবং গায়ে কিছু সাপের খোসি এবং ধুলো ময়লা লেগেছিল সেগুলো হাত দিয়ে যতটা পেরেছে ঝাড়িয়ে ফেলে চারিদিক দেখে হাঁটতে হাঁটতে এই রুমটি থেকে বেরিয়ে যাবার পর 3 দিক থেকে 3টে সুড়ঙ্গের রাস্তা চোখে পড়ে। রঘুবীর সুড়ঙ্গ 3টি দেখে মাঝখানের সুড়ঙ্গটি দিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। এই সুড়ঙ্গটি থেকে যাবার পথে এক জায়গাতে মশালের আলো থাকে, ফলে ওই সুড়ঙ্গের ভেতর পড়ে থাকা মানুষের নরকঙ্কাল ও মৃত সাপের পচা গন্ধের সম্মুখীন হতে হয়। এই গন্ধ সহ্য করে অনেক কষ্টে সুড়ঙ্গের শেষে পৌঁছে আসে। সুড়ঙ্গের শেষে এসে যখন সুড়ঙ্গ থেকে বাইরে বেরোবে, সেই সময় বাইরে বেরোতে এসে দেখে সুড়ঙ্গের বাইরে থেকে দূরে কিছুটা এগিয়ে একটি বসার জায়গাতে একজন মহিলা এবং একজন পুরুষ রাজপোশাক পরা অবস্থায় বসে গল্প করছে। রঘুবীর এদের পিছন দিকটা দেখতে পায়, কারণ রঘুবীর যে সুড়ঙ্গটি থেকে বাইরে বেরিয়েছিল তার মুখটি ছিল এদের পিছন দিকে, ফলে এরা দুজন রঘুবীরকে দেখতে পায়নি। রঘুবীর এদের দুজনকে দেখে আস্তে আস্তে সুড়ঙ্গের বাইরে আসে। বাইরে বেরিয়ে আড়ালে গিয়ে দূর থেকে এদেরকে দেখতে এবং এদের কথা শোনার চেষ্টা করে। রঘুবীর ঘুরে সামনের দিকে গিয়ে একটি গাছের আড়াল থেকে এদের দিকে তাকালে রঘুবীর দেখে এদের দুজনের গায়ে চামড়া সাপের খোসির মতো দেখতে এবং মাথায় সাপের মুকুট ও চূড়া রয়েছে, পরনে রাজপোশাক। রঘুবীর দেখে মনে মনে বলে, এরা ইচ্ছাধারী নাগিন। বাবারে, কি বিশ্রী দেখতে, দেখে ভয়ও লাগছে। এরা কি কথাবার্তা বলছে, শোনা যাক। মনে মনে কথাগুলি বলার পর রঘুবীর তাদের কথা কান পেতে শোনার চেষ্টা করে। ইচ্ছাধারী নাগিন বলে, বলো তো নাগিন, আমাদের আর কতকাল এই জঙ্গলে থাকতে হবে? সেই বহু বছর আগে সামান্য একটু ভুলের জন্য একজন ঋষি আমাদেরকে অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপের বোঝা আজও বয়ে চলতে হচ্ছে। ইচ্ছাধারী নাগিন বলে, পরে ভুলের জন্য তার কাছে ক্ষমা চাওয়াতে সে আমাদের মুক্তির পথও বলে দিয়েছে। ইচ্ছাধারী নাগিন বলে, কিন্তু নাগিন, সেই পথ যে আজও সম্পূর্ণ করতে পারিনি। এই অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে আমাদের 100 জন পুরুষের রক্ত পান করতে হবে, কিন্তু আমরা 99 জন পুরুষের রক্ত পান করেছি। প্রায় 3 যুগ হয়ে গেছে, লাস্ট একজন পুরুষের সন্ধান আজ পর্যন্ত পেলাম না। ওই একজন পুরুষের জন্য এই অভিশাপ থেকে মুক্তির পথ আজও বন্ধ হয়ে আছে। ইচ্ছাধারী নাগিনটির কথা শেষ হতেই ইচ্ছাধারী নাগটি বলে, এই দাঁড়াও দাঁড়াও, কীরকম যেন একটি গন্ধ আসছে নাকে আমার। ভালো করে গন্ধ শুঁকে নাগিনটি বলে, এটা কোনো মানুষের গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। ইচ্ছাধারী নাগ বলে, আমারও তাই মনে হচ্ছে। এতক্ষণ কথার তালে ছিলাম বলে বুঝতে পারিনি,
মনে হচ্ছে গন্ধটা এদিক থেকেই আসছে। রঘুবীরের দিকে ইশারা করে দেখাতেই রঘুবীর বুঝতে পারে তাকে উদ্দেশ্য করে বলছে। ফলে রঘুবীর ওখান থেকে ছুটে পালাতে শুরু করে। ইচ্ছাধারী নাগ ও নাগিন রঘুবীরকে পালাতে দেখে পায়ের শব্দ শুনে তাকে ধরার জন্য ছুটে চলে, কিন্তু তারা দুজন রঘুবীরকে ধরতে পারেনি। এরপর পরের দিন সকালের ঘটনা। রঘুবীর নদীর পাড়ের রাস্তার ওপর এক পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকে। ভোরবেলা ভবানী ডাকাত ও তার সহপাঠী, যিনি ভবানী ডাকাতের সাথে গিয়েছিলেন, তারা দুজন নদীর পাড়ের ওই রাস্তাটি দিয়ে তাদের আড্ডাখানায় যাবার জন্য ফিরে আসছেন নিজেদের মধ্যে কথা বলতে বলতে। ভবানী ডাকাত বলছে, যাবার সময় ওদের বলে গেছিলাম আরও 4টি মেয়ে ধরে আনতে, ওরা পেরেছে কি না তা কে জানে। যদি ওরা আনতে পারে তবে আজ রাতেই মেয়েগুলোকে পাচার করে দেবার একটা ভালো সুযোগ ছিল। ওই মেয়েটিকে ধরে আনার পর গ্রামের সকলের কাছে এ খবর পৌঁছে গেছে অবশ্য। লালু বলে, ওই মেয়েটিকে ধরে আনার পর গ্রামের সকলের কাছে এ খবর পৌঁছে গেছে অবশ্য। পুলিশও হয়তো খোঁজা শুরু করে দিয়েছে। এর মধ্যে ওরা বাকিদের ধরতে পেরেছে বলে তো মনে হয় না। লালু কথা বলতে বলতে সামনের দিকে তাকাতেই দেখে রাস্তার পাশে রঘুবীর অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কথা শুনে লালু ভবানী ডাকাতকে বলে, সর্দার, ওই সামনে দেখুন, কেউ একজন মনে হয় অজ্ঞান হয়ে পড়ে আছে। ভবানী ডাকাত বলে, হ্যাঁ তাই তো, চল দেখি। ভবানী ডাকাত ও লালু রঘুবীরের কাছে আসে। গায়ে পুলিশের পোশাক দেখে লালু বলে, সর্দার, এ তো পুলিশের লোক। ভবানী ডাকাত বলে, উল্টে দেখ তো শালা মরে গেছে না বেঁচে আছে। ভবানী ডাকাতের কথা মতো লালু রঘুবীরকে ঘুরিয়ে চিৎ করে নাকের পাশে একটু সময় হাত রেখে বলে, সর্দার, ব্যাটা বেঁচে আছে। ভবানী ডাকাত বলে, চল শালাকে তুলে নিয়ে আমাদের আড্ডাখানায়। এর দলের আর বাকিরা কোথায় আছে, এর কাছ থেকে সব খবর নিতে হবে, এবং এরা দলে কতজন আছে এবং কি প্ল্যান করছে। ভবানী ডাকাতের কথা মতো লালু রঘুবীরকে তুলে তার ঘাড়ে ঝুলিয়ে তারা হেঁটে যেতে লাগে। কিছুটা যাবার পর তারা রাস্তা থেকে নেমে জঙ্গলের ভেতর প্রবেশ করে। সেই সময় সোনালি, সতীশ এবং কনস্টেবল চতুরকে ভবানী ডাকাতের আড্ডাখানায় যাবার রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। জঙ্গলের ভেতর থেকে যেতে যেতে দূর থেকে সোনালি ভবানী ডাকাতকে দেখতে পায়। দেখে সোনালি বলে, ওই দেখো, ভবানী ডাকাত যাচ্ছে। সোনালির কথা শুনে ওরা একটু এগিয়ে এসে ভালো করে দেখার চেষ্টা করে এবং দেখতে পায়। ভালো করে দেখে সতীশ বলে, ঘাড়ে করে কোনো একজন লোককে তুলে নিয়ে যাচ্ছে, দেখে মনে হলো কোনো পুলিশের লোক হবে। कांस्टेबल चतुर बोले, चलिए सतीश बाबू, हम लोग उनका पीछू करते हैं। সতীশ বলে, চলুন। কুণাল বলে, স্যার, আমাদের সাথে যারা এসেছে তার মধ্যে কেউ নয় তো? কনস্টেবল চতুর বলে, হো सकता है। কনস্টেবল চতুর এবং বাকিরা ভবানী ডাকাতের পিছু পিছু লুকিয়ে যেতে লাগে। কিছু সময় জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার পর তার আড্ডাখানার কাছাকাছি পৌঁছে যায়। সেখানে পৌঁছতেই সে দেখে তার দলের লোকেদের সাথে পুলিশের লড়াই চলছে। দেখে ভবানী ডাকাত বলে, আরে এই লালু, পুলিশ তো আমাদের আড্ডাখানায় পৌঁছে গেছে। তুই যা লালু, গিয়ে আমার সাথীদের খবর দে যে আমি চলে এসেছি। তারা যেন একজনও
পুলিশকে জীবিত না ছাড়ে। কনস্টেবল চতুর এবং বাকিরা ভবানী ডাকাতের পিছু পিছু লুকিয়ে যেতে লাগে। কিছু সময় জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার পর তার আড্ডাখানার কাছাকাছি পৌঁছে যায়। সেখানে পৌঁছতেই সে দেখে তার দলের লোকেদের সাথে পুলিশের লড়াই চলছে। দেখে ভবানী ডাকাত বলে, আরে এই লালু, পুলিশ তো আমাদের আড্ডাখানায় পৌঁছে গেছে। তুই যা লালু, গিয়ে আমার সাথীদের খবর দে যে আমি চলে এসেছি। তারা যেন একজনও পুলিশকে জীবিত না ছাড়ে। লালু বলে, সর্দার, এর ব্যবস্থা কি করব? ভবানী ডাকাত বলে, একে নিচে ফেল, এর ব্যবস্থা আমি করছি। লালু বলে, ঠিক আছে সর্দার, এই নাও এটাকে। কথাটি বলে লালু রঘুবীরকে ঘাট থেকে মাটিতে নামায় এবং ওখান থেকে চলে যায়। মাটিতে নামানোর সাথে সাথে সতীশ মুখটি ভালো করে দেখতে পায়। দেখে বাকিদের বলে, উনি আমাদের দারোগা বাবু। টোনাল বলে, কি বলছো? কথাটি বলে টোনাল রঘুবীরের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ তাই তো, উনি আমাদের দারোগা বাবু। চল সতীশদা, আমাদের দারোগা বাবুকে বাঁচাতে হবে তো। সতীশ বলে, এই না, এখনই না, আগে বিষয়টি ভালো করে বুঝিনি। এছাড়া আমাদের বাকি লোকেরাও চলে এসেছে। ওই দেখ, ওই দেখতে পাচ্ছিস না, ডাকাতদের সাথে লড়াই চলছে। রঘুবীরকে লালু মাটিতে রেখে চলে যায়। যাবার পর ভবানী ডাকাত হাঁটু গেড়ে বসে রঘুবীরের জ্ঞান ফেরানোর চেষ্টা করলে গালে জোরে জোরে মেরে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, তবু রঘুবীরের জ্ঞান ফেরে না। ভবানী ডাকাতের দলের 4 জন লোক খবর পেয়ে ভবানী ডাকাতের কাছে আসে। এসে ভবানী ডাকাতকে বলে, এদের মধ্যে থেকে একজন। সর্দার, এটা কি করছেন? ভবানী ডাকাত বলে, এই ব্যাটার জ্ঞান ফেরানোর চেষ্টা করছি। দ্বিতীয়জন, সর্দার, এই লোকটা তো পটলপুর থানার দারোগা, এর নাম হলো রঘুবীর। একে কোথায় পেলেন? ভবানী ডাকাত বলে, রাস্তার ওপর অজ্ঞান অবস্থায় পড়েছিল, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। কখন থেকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছি, এ চোখই খুলছে না। দ্বিতীয়জন পাশ থেকে একটি মোটা লাঠি তুলে এনে রঘুবীরের পায়ে খুব জোরে আঘাত করে এবং আ করে চেঁচিয়ে ওঠে। এটা দেখে দ্বিতীয় জন বলে, সর্দার, এবার জ্ঞান ফিরেছে। রঘুবীরের জ্ঞান ফেরার পর দেখে বলছে, তোমরা কারা? ভবানী ডাকাত বলে, আমরা কারা, চল তোকে দেখাচ্ছি। এই কথাটি বলে ভবানী ডাকাত তার কোমর থেকে বন্দুক বার করে রঘুবীরের কপালে ধরে এবং বলে, চল আমাদের সাথে। রঘুবীর কোনো কথা না বলে চুপচাপ উঠে দাঁড়িয়ে তাদের সাথে যেতে লাগে। এসব দেখে সোনালি বলে, ওরা তো স্যারকে ধরে নিয়ে যাচ্ছে। সতীশ বলে, চুপ, কোনো কথা বলো না, ধীরে ধীরে চলো। সোনালি, সতীশ, টোনাল এবং কনস্টেবল চতুর ধীরে ধীরে ওদের পিছু নিতে লাগে। ভবানী ডাকাত রঘুবীরকে ধরে সেখানে নিয়ে যায় যেখানে বাকি পুলিশদের সাথে ডাকাতদের লড়াই চলছে। সেখানে গিয়ে রঘুবীরের মাথায় বন্দুক ঠেকিয়ে ভবানী ডাকাত বলে হুমকি দিয়ে, এই পুলিশ, তোদের একজন লোক আমাদের কাছে বন্দি রয়েছে। তোরা যে যেখানে আছিস চুপচাপ বাইরে বেরিয়ে আমাদের কাছে ধরা দে, তা না হলে এর মৃত্যুর জন্য তোরা নিজেরাই দায়ী থাকবি। ভবানী ডাকাত যখন লড়াই করার স্থানে প্রবেশ করলো রঘুবীরকে নিয়ে এবং বাকি পুলিশদের হুমকি দিয়ে ওপরের ওই কথাটি বলার পর ভবানী ডাকাতের দলের লোকেরা তার কাছে এসে হাজির হয়। কয়েকজন বাকিরা দূরে দূরে উঁচু নিচু স্থানে এবং গাছের পাশে পাহারায় দাঁড়ায়। ভবানী ডাকাতের হুমকির ওই কথাটি শোনার পর অরুণ পাণ্ডা মোটা গাছটির আড়াল থেকে লুকোনো অবস্থায় তাকাতে গিয়ে দেখে
রঘুবীর ভবানী ডাকাতের হাতে বন্দি দেখেই সাথে সাথে অরুণ পাণ্ডা বাকিদের বলে, আরে এই আমাদের স্যার ভবানী ডাকাতের হাতে বন্দি। কথাটি শুনে সবাই বলে, কি বলছেন স্যার? স্যার ভবানী ডাকাতের হাতে ধরা পড়ল কিভাবে? কথাটি শুনে দৃষ্টি বলে, এখন কি হবে? সবাই বলে, কি আর, বোধহয় এখন আমাদের সকলকে ওই ডাকাতদের হাতেই মরতে হবে। ভবানী ডাকাত রঘুবীরকে বন্দুক ঠেকিয়ে বাইরে আসতে বলার পর যখন দেখছে কেউ বেরোচ্ছে না, তখন বন্দুক ওপর দিকে তুলে শূন্যে গুলি চালিয়ে বলে, প্রথম গুলিটা শূন্যে চালিয়েছি, 1 থেকে 3 গোনার মধ্যে যদি কেউ বাইরে বেরিয়ে না আসো, তবে দ্বিতীয় গুলি এর মাথার ভেতর প্রবেশ করবে। 1, 2। ভবানী ডাকাত 1 থেকে 2 গোনার মধ্যে সকলে হাত উঁচু করে বাইরে বেরিয়ে আসে। সোনালি, সতীশ, টোনাল এবং কনস্টেবল চতুর দূর থেকে এগুলো সব ফলো করে লুকিয়ে। সকলে বাইরে বেরিয়ে আসার পর ভবানী ডাকাত তার দলের বাকিদের বলে, এই তোরা যা, শালাদের বন্দুকগুলো কেড়ে নে। ভবানী ডাকাতের কথা মতো 4 থেকে 5 জন গিয়ে সকলের কাছ থেকে বন্দুকগুলি নিয়ে একটি কাপড়ের ওপর জমা করে বেঁধে রাখে। দূর থেকে সতীশ এবং বাকিরা এগুলি দেখার পর সতীশের মাথায় একটি প্ল্যান আসে এবং সে বাকিদের কাছে শেয়ার করে। সতীশ বলে, এই টোনাল, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এটিকে যদি ঠিকঠাক কাজে লাগাতে পারি তবে বাকিদের বাঁচাতে পারবো। টোনাল বলে, তাই তবে তাড়াতাড়ি বলো তোমার প্ল্যানটা। সতীশ তার প্ল্যানটা বাকিদের কাছে শেয়ার করে। সতীশ বলে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আপনি এখানে দাঁড়িয়ে ভবানী ডাকাতের হাতে গুলি করবেন 1 থেকে 5 গোনার সাথে সাথে। আমি সেই ফাঁকে ছুটে গিয়ে ভবানী ডাকাতের মাথায় বন্দুক ঠেকিয়ে ধরব। कांस्टेबल चतुर, तुमने तो बहुत अच्छा प्लान बताया सतीश बाबू। न्यो, तुम तैयार हो जाओ। এই हमने उनकी बंदूक वाला हाथ में टारगेट किया। কথাটি বলে সাথে সাথে কনস্টেবল চতুর তার বন্দুকটি ভালো করে ধরে ভবানী ডাকাতের হাতের দিকে টার্গেট করে ধরে। সতীশ তার প্ল্যান মতো রেডি হয়ে 1 থেকে 5 পর্যন্ত গোনে। 5 গোনার সাথে সাথে কনস্টেবল চতুর গুলি চালায় ভবানী ডাকাতের হাতে। ভবানী ডাকাতের হাত থেকে বন্দুক পড়ে যায় এবং যন্ত্রণায় অন্য হাত দিয়ে হাতটি চেপে ধরে। সতীশ সাথে সাথে ছুটে গিয়ে ভবানী ডাকাতের গলা এবং হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে তার মাথায় বন্দুক ধরে। ভবানী দলের লোকেরা গুলি চালাতে গেলে সতীশ বলে, এই খবরদার কেউ গুলি চালাবে না, তাহলে তোমাদের সর্দারকে কেউ আর জীবিত দেখতে পাবে না। ভবানী ডাকাতের মাথায় বন্দুক ধরেছে দেখে ভবানী ডাকাতের লোক গুলি চালায় না। ফলে রঘুবীরের পুলিশ বাহিনী এবং বাকিরা মিলে সমস্ত ডাকাতদের কাছ থেকে বন্দুক এবং অস্ত্র সরঞ্জাম কেড়ে নেয় এবং তাদেরকে এক স্থানে জড়ো করে 20 জন পুলিশ তাদের বন্দুকের নিশানায় রাখে। সোনালি, টোনাল, কনস্টেবল চতুর বাইরে বেরিয়ে তাদের কাছে আসে। দৃষ্টি সোনালিকে দেখে বলে, সোনালি, তুই এখানে ওদের সাথে? সোনালি বলে, সে অনেক কথা, তোকে পরে বলবো। দৃষ্টি বলে, আর টোনাল, তোরা কোথায় ছিলিস বলতো? টোনাল বলে, আর বলো না দৃষ্টি দিদি, আসার পথে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তারপরে এই সোনালি দিদির সাথে দেখা হলো। আমাদের দারোগা বাবু এই অবস্থায় কিভাবে হলো?
দৃষ্টি বলে, আর বলিস না, কাল মধ্যরাত থেকে স্যারকে খুঁজে পাওয়া যায়নি। আমাদের না বলে কোথায় চলে গেছিল কে জানে। টোনাল বলে, চলো স্যারের কাছে যাই। ভবানী ডাকাতের হাতে গুলি চালানোর পর ভবানী ডাকাত রঘুবীরকে ছেড়ে দেয় এবং রঘুবীর দুর্বল থাকার দরুন মাটিতে বসে পড়ে। সতীশ ভবানী ডাকাতের মাথায় বন্দুক ধরার পর অরুণ পাণ্ডা রঘুবীরের কাছে আসে এবং রঘুবীরকে ধরে বলে, ঠিক আছেন স্যার? রঘুবীর ধীরে ধীরে বলে, হ্যাঁ ঠিক আছি, আমাকে একটু ধরে তোলো। রঘুবীরকে ধরে তোলার সময় রঘুবীরের কাছে সোনালি দৃষ্টি, টোনাল সবাই এবং কনস্টেবল চৌধুরী এসে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর পর রঘুবীর একটু রিল্যাক্স ফিল করে। এরপর বাকিদের বলে, এই সবগুলোকে বন্দি করো এবং এদেরকে থানাতে নিয়ে চলো। ভবানী ডাকাত বলে, এই পুলিশ, আমাকে থানাতে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না, তুই আমাকে আটকে রাখতে পারবি না। রঘুবীর বলে, কিরে ভবানী, এখনো আমাকে চিনতে পারলি না বুঝি? ভবানী বলে, মানে? রঘুবীর বলে, আমি হচ্ছি রঘুবীর, বর্তমানে এখন কুতুলপুর থানার দারোগা। আমার তো তোর জন্য এখানে আসা। বহু বছর ধরে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। মনে আছে কি কারণে তুই জেল খেটেছিলিস আমার আশাকে খুনের অপরাধে? মনে আছে? রঘুবীরের কথা শোনার পর ভবানী ডাকাতের পুরনো কথা মনে পড়ে। পুরনো কথা মনে পড়ার পর ভবানী ডাকাত বলে, তবে তুই সেই রঘুবীর? হুম হুম হাসতে হাসতে বলে, আমাকে মারার স্বপ্ন তোর কোনোদিন পূর্ণ হবে না। আগে আমার হাতে তোর প্রেমিকা মরেছে, আজ তুই মরবি। ভবানী ডাকাত কথাটি বলে সামনের দিকে তাকিয়ে দেখে তার দলের 7 থেকে 8 জন বন্দুক নিয়ে বাঁচাতে আসছে তাদের। ভবানী ডাকাত ইশারা দিয়ে তাদের গুলি চালাতে বলে এবং তারা সাথে সাথে পুলিশদের লক্ষ্য করে গুলি চালায়। ভবানী ডাকাত সেই মুহূর্তে সতীশের বুকে জোরে কেনু দিয়ে আঘাত করে। সতীশের হাত থেকে বন্দুক পড়ে যায় এবং সতীশ মাটিতে শুয়ে পড়ে। ভবানী ডাকাত গিয়ে রঘুবীরের কলার ধরে সোনালি, কনস্টেবল চতুর, টোনাল, যে 7 থেকে 8 জনের হাতে বন্দুক ছিল তাদের গুলি করে মেরে দেয় এবং তাদের বন্দুকের গুলি শেষ হয়ে যায় এবং অন্য যারা রয়েছে কারোই হাতে বন্দুক থাকে না। পুলিশের মধ্যে রঘুবীর এবং অরুণ পাণ্ডা রয়েছে। বাকি সমস্ত পুলিশ 7 থেকে 8 জনের গুলিতে মারা গেছে এবং বাকি ছেলে ও মেয়েরা রয়েছে। কনস্টেবল চতুরের গায়ে গুলি লাগলে টোনাল, যে ডাকাতটি গুলি করে তাকে গুলি করে কনস্টেবল চতুরের কাছে যায়। টোনাল গিয়ে কনস্টেবল চতুরের কাছে তাকে ধরে বসার সাথে সাথে টোনালকে দেখে কনস্টেবল চতুর কোনো কথা না বলেই মারা যায়। এরপর দৃষ্টি ও সোনালিও আসে। ওদের দেখে টোনাল বলে, স্যার আর নেই। টোনাল কথা বলার শেষে দৃষ্টি কিছু বলতে যায় এমন সময় পিছন থেকে 2 জন ডাকাত এসে দৃষ্টি এবং সোনালিকে তুলে নেওয়ার চেষ্টা করে। সেই সময় টোনাল উঠে বন্দুকের বাট দিয়ে তাদের মাথায় আঘাত করে। পিছন থেকে আরও একজন এসে টোনালের হাত থেকে বন্দুকটি কেড়ে নেয় এবং গুলি না থাকায় বন্দুকটি দেখে ফেলে দেয়। অন্যদিকে ভবানী ডাকাত রঘুবীরের জামার কলার ধরে রঘুবীর ভবানী ডাকাতের মুখে ঘুষি মারে। এরপর ভবানী ডাকাতও মারে। সতীশ মাটি থেকে উঠে বাকিদের সাথে লড়াই করে। সকলের সাথে ডাকাতদের লড়াই শুরু হয়ে যায়। ভবানী ডাকাত এবং রঘুবীরের মধ্যে মারপিট খুব জোরালো হয়ে দাঁড়ায়। অরুণ পাণ্ডা ও সতীশ মারপিট করতে করতে দুটো ছোরা পায়। ছোরা দুটি তুলে দুজনে ডাকাতদের কুপিয়ে মারতে লাগে।
অন্যদিকে ভবানী ডাকাত ও রঘুবীর মারপিট করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এবং উভয়ের নাক মুখ থেকে রক্ত বের হয় আঘাতের ফলে। অনেকটা সময় ধরে মারপিট চলতে চলতে অরুণ পাণ্ডা এবং সতীশ ও সবাই মিলে সমস্ত ডাকাতদের মেরে ফেলে। দৃষ্টি, সোনালি এবং টোনাল বেশিরভাগ সময় দাঁড়িয়ে থেকে বাকিদের লড়াই করা দেখে আনন্দ উপভোগ করতেছিল। লড়াইয়ের শেষের দিকে ভবানী ডাকাত রঘুবীরের মার খেয়ে অর্থাৎ লাথি খেয়ে ছিটকে একটু দূরে গিয়ে পড়ে। সেই সময় ভবানী ডাকাত তার সামনে একটি বন্দুক দেখতে পায়। সেই বন্দুকটি তুলে রঘুবীরকে গুলি করতে গেলে সতীশ তার হাতের অস্ত্রটিকে ভবানী ডাকাতকে লক্ষ্য করে ছোড়ে এবং ভবানী ডাকাতের বুকে গেঁথে যায় এবং সাথে সাথে ভবানী ডাকাত গুলিও চালায়। গুলিটা রঘুবীরের হার্টে গিয়ে লাগে এবং রঘুবীর সাথে সাথে আহ বলে চেঁচিয়ে মাটিতে পড়ে যায়। ভবানী ডাকাতের বুকে ছোরা ঢুকে যাওয়ার কারণে সে গুলি চালানোর পর ওখানেই পড়ে মারা যায়। রঘুবীর গুলির আঘাত খেয়ে মাটিতে পড়ে যাবার পর অরুণ পাণ্ডা, সতীশ, সবাই, টোনাল, সোনালি এবং দৃষ্টি এরা সকলে রঘুবীরের কাছে আসে। রঘুবীরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে অরুণ পাণ্ডা বলে, চলুন স্যার, আপনাকে হাসপাতালে নিয়ে যাই। সতীশ, তোমরা সকলে মিলে স্যারকে ধরো। সকলে মিলে রঘুবীরকে তুলতে যাবে তখনই রঘুবীর বলে, তোমরা দাঁড়াও, আমাকে আর হাসপাতালে নিয়ে গিয়ে লাভ নেই। ওই দেখো, আমাকে যে আমার আশা ডাকছে। কেউ কিছু দেখতে পায় না। না কিছু দেখতে পেয়ে সতীশ বলে, এসব কি বলছেন স্যার? সতীশের কথা শেষ হতে না হতেই রঘুবীর নিঃশ্বাস ছেড়ে দেয় এবং মারা যায়। রঘুবীর মরে গেছে দেখে সতীশ এবং অরুণ পাণ্ডা স্যার স্যার বলে ডাকতে লাগে, কিন্তু রঘুবীর আর সাড়া দেয় না। গল্পটি এখানেই শেষ হলো। নমস্কার। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্য করবেন এবং কেমন হলো গল্পটি অবশ্য লিখে জানাবেন।